দেখো, তোমাদের আজকে যেটা আছে মরফোলজির হচ্ছে কি ওই যে ভূমিরূপগুলো আছে, আজকে আমরা পড়বো কাস্ট ভূমিরূপ। ঠিক আছে, এবারে কাস্ট ভূমিরূপ, দরজাটা লাগিয়ে দাও। কাস্ট ভূমিরূপ হচ্ছে কি মোরললেস আমরা সবাই টুকটাক পড়েইছি, 11এও পড়েছি, 12-এ পড়েছি, ঠিক আছে, গ্র্যাজুয়েশনসে পড়েছি। আমরা এখানে আলোচনা করব বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য বা বিশেষ বিশেষ কিছু ভূমিরূপ। পুরোটা কিন্তু আলোচনা করব না, যেগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, যেগুলো সম্ভাবনা আছে, আমরা শুধুমাত্র সেগুলোই আলোচনা করব। বাকিগুলো আমি টুকটাক তোমাদের বলে দেব। ঠিক আছে, আওয়াজ আসছে তো, যে কোনখান থেকে কোশ্চেন আসতে পারে, এই সমস্ত বিষয়গুলো। তো দেখো, কাস্ট অঞ্চল, কাস্ট কথাটির অর্থ হচ্ছে গিয়ে উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। ঠিক আছে, উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র, তার মানে হচ্ছে গিয়ে কাস্ট কথাটি। এটা কোথা থেকে এসছে? এটা স্লাভিক ওয়ার্ড ক্রাস থেকে এসছে। ঠিক আছে, ক্রাস কথার অর্থ হচ্ছে গিয়ে উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। এইবারে দেখো, কাস্ট অঞ্চল কোথায় কোথায় দেখা যেতে পারে, এই একটা কোশ্চেন আছে। মনে রাখবে, কাস্ট অঞ্চল দেখা যাবে ভঙ্গিল পার্বত্য অঞ্চল। কেন দেখা যাবে? ভঙ্গিল পার্বত্য অঞ্চলে কেন দেখা যায়, বা ভঙ্গিল গঠনযুক্ত অঞ্চলে কেন দেখা যায়? কারণ ভঙ্গিল যে পর্বতগুলো, যেগুলো সৃষ্টি হয়েছে কোথা থেকে? সমুদ্র থেকে তো সৃষ্টি হয়েছে। আর সমুদ্র থেকে সৃষ্টি হওয়া মানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফ্লোরা, মিনিফেরা, কীট, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন শামুক, ঝিনুক, এই সমস্ত এদের দেহাবশেষ সেখানে থেকে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট সৃষ্টি করেছে। সেইগুলো যখন দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে ডিপোজিট হয়েছে, সঞ্চিত হয়েছে, সেগুলো আস্তে আস্তে সেখানে শিলায় পরিণত হয়েছে। সেই শিলাগুলো যখন হিমালয়ের সাথে, হিমালয় না, ভঙ্গিল পর্বতের সাথে উত্থান হয়েছে, তখন সেই শিলাগুলো সেখানে রয়ে গেছে। তাহলে মনে রাখবে যে কাস্ট অঞ্চল দেখা যায়, একমাত্র নয়, কাস্ট অঞ্চল দেখা যায় ভঙ্গিল গঠনযুক্ত অঞ্চল বা ভঙ্গিল পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, তাহলে কাস্ট কথাটার অর্থ আমরা গেলাম। কাস্ট ভঙ্গিল গঠনযুক্ত অঞ্চলে দেখা যেতে পারে। ঠিক আছে, তাছাড়া এমনি অঞ্চলে দেখা যেতে পারে, যেমন মধ্যপ্রদেশের পাঁচমারিতে দেখা যায়। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের যে আরাকু ভ্যালি আছে সেখানে দেখা যায়। তাহলে তোমাদের কাছে যে ডিস্ট্রিবিউশনগুলো আছে, বিভিন্ন দেশের ডিস্ট্রিবিউশনে কাস্ট অঞ্চল কোথায় আছে, এগুলো একটু পড়া। আর ভারতে কোথায় আছে, ভারতে দেখো আমি কিছু কিছু জায়গার নাম বলছি, হচ্ছে কি মধ্যপ্রদেশের পাঁচমারি আছে, উত্তর তোমার দেরাদুন আছে, মেঘালয় আছে, আরাকু ভ্যালি আছে। ঠিক আছে, এইগুলোতে দেখা যায়। এবার এইখানে হ্যাঁ, বক্সাজন্ত্রে কিছু কিছু আছে। এইবারে কি, ভারতের যে সমস্ত জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে সব ভূমিরূপ কিন্তু দেখা যায় না। কোথাও সিঙ্কহোল দেখা যায়, কোথাও সোয়াল হোল দেখা যায়, কোথাও স্টেলাকটাইট, কোথাও স্টেলাকমাইট দেখা যায়। ঠিক আছে, মেঘালয় তুমি যাবে, মেঘালয়ে গেলে তোমার হচ্ছে গিয়ে স্টেলাকটাইট, স্টেলাকমাইট, পিলার, এগুলো দেখতে পাবে, গুহা দেখতে পাবে। আবার আরাকু ভ্যালি যদি যাও, অন্ধ্রপ্রদেশের, ওই আমাদের কলেজ থেকে নিয়ে যেত আরাকু, অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, ওইখানে কি স্টেলাকটাইট, স্টেলাকমাইট এগুলো দেখতে পাবে, গুহাটাও দেখতে পাবে। মধ্যপ্রদেশের পাঁচমারিতে যদি যাও, কি দেখতে পাবে? ওখানে সোয়াল হোল দেখতে পাবে, সিঙ্কহোল দেখতে পাবে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা কাস্ট অঞ্চলের আলাদা আলাদা একটা করে বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, ভারতের তাহলে কোটা গেল, দেরাদুন গেল, তারপর হচ্ছে কি তোমার মধ্যপ্রদেশের পাঁচমারি গেল, মেঘালয় গেল, তারপর হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের কোথায় বললে যেন, বক্সাতে, বক্সা ডুয়ার্স, অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি, বোরাক গুহা যেটা বলছে সেইটা। তাহলে কাস্ট অঞ্চলের গড়ে ওঠার পিছনে মূলে কোন শিলা আছে? চুনাপাথর জাতীয় শিলা। ঠিক আছে, চুনাপাথর জাতীয় শিলাগুলো কী কী হবে? যেমন ডোলোমাইট হবে, তারপরে কী হবে? জিপসাম হবে, আর একটা হবে চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট। মানে চুনাপাথর ছাড়াও যেখানে ডোলোমাইট, জিপসাম দেখা যাবে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু কাস্ট ভূমিরূপ দেখা যেতে পারে বা দেখা যাবে। এইবারে কাস্ট অঞ্চলের কিছু ফেভারেবল কন্ডিশন থাকে, যেগুলো কিন্তু পরীক্ষাতে আসে। কাস্ট অঞ্চল গড়ে ওঠার একটা অনুকূল পরিবেশের দরকার হয়। প্রথম পরিবেশ হচ্ছে কি, যেটা আমি লিখেছি, কি, যে অঞ্চলটি ডোলোমাইট, জিপসাম, চুনাপাথর দ্বারা গঠিত হতে হবে, নাহলে তো হবে না। অন্য কোনো রক থাকলে হবে কি? হবে না। এটা একটা গেল, ওইটা আসছি, পরে আসছি। ঠিক আছে, 2 নম্বর আছে গিয়ে অঞ্চলটিতে দারণ বা ফাটল থাকতে হবে। এগুলো লিখে রাখতে পারো, থাকতে হবে। 3 নম্বর, দারণ বা ফাটল থাকলে কি হবে? যে দ্রবণ বা সলিউশন যে প্রক্রিয়াটা, সেটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কি, অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হতে হবে। যদি সমুদ্রপৃষ্ঠের লেভেলে থাকে, তাহলে কি দ্রবণ প্রক্রিয়া হবে? হবে কি? হবে না।
তাহলে অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত হবে। হয়েছে। তারপরে সমগ্র অঞ্চলটির থিকনেস বেশি থাকতে হবে, মানে থিকনেস মানে বেদ যদি পাতলা যদি হয়, চুনাপাথরযুক্ত অঞ্চলটা যদি পাতলা হয় তাহলে গুহা গঠন করবে কি? হবে না। আর গুহা গঠন না হলে বিভিন্ন স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট এগুলো ফর্ম করবে না। তাহলে অঞ্চলটির থিকনেস বা চুনাপাথরযুক্ত অঞ্চলে ডলোমাইট জিপসাম গঠিত যে সমস্ত রক্সগুলো থাকবে তাদের থিকনেস বেশি থাকতে হবে। তাহলে বেদ বেশি থাকতে হবে কার? বেদ বেশি থাকতে হবে। তারপর হচ্ছে কি অঞ্চলটিতে বৃষ্টিপাত 30 সেন্টিমিটারের বেশি হতে হবে। বইয়ে পড়েছে না? না না 30-এর বেশি হতে হবে, 30 সেন্টিমিটারের বেশি হতে হবে, 30-এর কম হলে কিন্তু হবে না। তার মানে হালকা থেকে মাঝারি 30 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে হবে। এগুলোর থেকে কোশ্চেন কীরকম আসে বলো তো? কী কোশ্চেন আসবে এখান থেকে যদি কোশ্চেন আসে? কোনটি অনুকূল পরিবেশ নয় অথবা কোনটি অনুকূল পরিবেশ বটে। তার মানে 5-6টা তোমাকে জেনে রাখতেই হবে অবশ্যই। তারপরে 6 নম্বর হচ্ছে অঞ্চলটি কী হতে হবে? উদ্ভিদহীন হতে হবে। উদ্ভিদের কাজ কি? শেকড়ের কাজ কি? ধরে রাখা শক্ত করে। যদি উদ্ভিদ থাকে তাহলে কিন্তু সেরকমভাবে কাস্ট ভূমিরূপ গড়ে উঠবে না। তাহলে উদ্ভিদহীন হতে হবে। সাত নম্বর হচ্ছে গিয়ে অঞ্চলটির নিচে অপ্রবেশ্য শিলা থাকতে হবে। যারা থিকনেসটা বেশি আছে এরকম চুনাপাথরযুক্ত অঞ্চল, এইখানে যদি অপ্রবেশ্য শিলা না থাকে তাহলে কি ফর্ম হবে? কিছু ফর্ম হবে? হবে না। তাহলে অবশ্যই অপ্রবেশ্য শিলা থাকতে হবে। এইখান থেকে একটা বেশ সুন্দর কোশ্চেন এসেছিল সেটে একটা কোশ্চেন এসেছিল, রানেল কি? রানেল, RUNNEL, রানেল। দেখো আমরা কিন্তু আমরা বলেছি না খুঁটি পড়তে, খুঁটিয়ে না 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 সমুদ্র তরঙ্গ নয়, ফানেল, রানেল RUNNEL, কিন্তু সেটা কাস্টভূমি রূপে আছে। ঠিক আছে, অনেক কিছু টার্ম আছে যেগুলো খুঁটিয়ে পড়লে তোমরা কিন্তু পাবে। রানেলটা যারা শুনেছে তারা যে প্রথম শুনলাম রানেলটা শুনিনি তো আগে শুনেছো? কাস্টভূমি রূপে তো আছে, আমি বলছি তো। তাহলে অঞ্চলটির নিচে অপ্রবেশ্য শিলা থাকবে। তাহলে প্রথম হচ্ছে গিয়ে ডোলোমাইট জিপসাম চুনাপাথর যুক্ত শিলা থাকবে, এগুলো একবারে মুখস্থ রাখবে। অঞ্চলটিতে দারুণ ফাটল থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হতে, উঁচুতে না হলে তো ক্ষয় হবে না, ইরোশন হবে না। তারপরে অঞ্চলটির থিকনেস বেশি হতে হবে, আর 30 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত, আর উদ্ভিদহীন হতে হবে, আর অপ্রবেশ্য শিলা থাকবে নিচে। চুনাপাথরযুক্ত অঞ্চলটির নিচে অপ্রবেশ্য শিলা থাকবে। হয়েছে? এইটা গেল তোমার শর্ত, প্রিকন্ডিশন, এগুলো লিখে নিয়েছ। এবার আছে কি প্রক্রিয়ায় ক্ষয় করে। কাস্ট অঞ্চলে কি প্রক্রিয়ায় ক্ষয় হয়? আরেকটা হয় না, কার্য হচ্ছে গিয়ে একটা অবঘর্ষ। ওই যে নদীটা যখন ঢুকে যাচ্ছে শৃঙ্খলের মধ্য দিয়ে অন্তঃসলিলে হচ্ছে, তখন কি জল তো নিয়ে যাচ্ছে, জলের সাথে তো পদার্থ আছে, তো সেইগুলো তো গুহাতে ক্ষয় করবে বা বেসিনকে ক্ষয় করবে। তাহলে একটা হবে অবঘর্ষ। আরেকটা কি বললে? হ্যাঁ, অবঘর্ষ, ঠিক। ঘষাঘষি মানে কে ঘষবে? ওইটা বেসিনটাকে ঘষবে। ঘর্ষণ আলাদা, অবঘর্ষ আলাদা, সে তো জানোই। তারপরে একটা হচ্ছে দ্রবণ, বা এটাকে কী বলে? দ্রবণটাকে কী বলে? সলিউশনটা তো ইংরেজিতে। আর এটা কী বলে? কার্বনেশন বলে না? এইখানে সাজবে। তাহলে একটা হচ্ছে অবঘর্ষ। দমন প্রক্রিয়ায় কী করে ক্ষয় করে? অবঘর্ষ প্রক্রিয়ায় নদী যখন বাহিত হয় শৃঙ্খল বা সোয়াল হোলের মধ্য দিয়ে, তখন তো নদী আর শুধু তো জল নিয়ে যায় না, জলের সাথে বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে যায়। সেই পদার্থগুলো যখন গুহাতে ক্ষয় করে বা নদী খাতে ক্ষয় করে, তখন সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া।
ঠিক আছে, দ্রবণ প্রক্রিয়া কোনটা বা কার্বনেশন কোনটা? ওই যে বলেছিলাম তোমার হচ্ছে গিয়ে জলের সাথে কি মিশবে, কার্বন ডাইঅক্সাইড, মৃদু কার্বন ডাইঅক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করবে। সেই কার্বনিক অ্যাসিড চুনা পাথরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট সৃষ্টি করবে। চুনের যে দ্রবণটা সেটা অ্যাকচুয়ালি কি ক্যালসিয়াম বাইকার্বনেট, তো ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেট পরিণত হয় না, CH2HCO3 ভোল্টওয়াইজে পরিণত হয়। এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে এই দুটো প্রক্রিয়াতে কিন্তু চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্ষয় হয়। এবারে আমি হ্যাঁ চুনাপাথর পরিণত হচ্ছে, ওই প্রক্রিয়ায় তো দ্রবণ। তো এবারে যতক্ষণ না হার্ড রকে কী হয়েছে, চুনাপাথর তো হার্ড রক, যতক্ষণ না কার্বনিক অ্যাসিড পড়বে ততক্ষণ পর্যন্ত প্রক্রিয়া হবে না, তো ক্ষয় হবে না। তো কী বলছি? বাইকার্বনেটে পরিণত হয়। হ্যাঁ, বাইকার্বনেট হলেই তরল হয়ে যায়। তো বাইকার্বনেট হলেই তরল হয়ে যায়। তুমি চুন নিয়ে এসে জল ঢেলে দিলে বাইকার্বনেট হচ্ছে, তো থকথকে তরল হয়ে যাচ্ছে। তো সেটাই তো বাইকার্বনেট। হ্যাঁ হ্যাঁ, ওইটাই সেইটাই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে জলের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড, সেই কার্বনিক অ্যাসিড হচ্ছে গিয়ে চুনাপাথরের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, সত্যি কথা বলতে কলেজেও সেগুলো ঠিকঠাক হয় না, আমরাও পাইনি, তোমার চিন্তা কোনো কারণ রয়েছে। এইবারে দেখো আমরা বিশেষ কিছু ভূমিরূপ পড়বো, সব ভূমিরূপ পড়বো না, কারণ শৃঙ্খল সোয়ালহল এগুলো তো পড়েছো। বিশেষ কিছু ভূমিরূপ আমরা আলোচনা করছি। প্রথমে আছে দেখো টেরারোসা, একটা ভূমিরূপ আছে। প্রথমে ক্ষয়জাত যে সমস্ত ভূমিরূপগুলো সেগুলো পড়বো। তাহলে প্রথমে হেডিং করবো যে ক্ষয়জাত ভূমিরূপ, এগুলো লিখে রাখবে। ক্ষয়জাত ভূমিরূপের প্রথমে আসবে টেরারোসা। টেরারোসা মানে হচ্ছে কি, টেরা মানে হচ্ছে সয়েল, আর রোসা মানে হচ্ছে গিয়ে লাল। ঠিক আছে, টেরা মিন্স হচ্ছে গিয়ে সয়েল, আর রোসা মিন্স হচ্ছে গিয়ে লাল। তাহলে লাল বর্ণের মৃত্তিকা, এটা কোথায় দেখা যেতে পারে না, বলছে ঢালু অঞ্চলে, কাস্ট অঞ্চলে যেখানে ঢাল থাকবে, যদি চুনা পাথরের সাথে আয়রনের অক্সাইড থাকে, লৌহের বিভিন্ন অক্সাইড থাকে। ঠিক আছে, শক্ত চুনা পাথরের সাথে যদি লৌহের অক্সাইড থাকে এবং এখানে দ্রবণ প্রক্রিয়া যদি অ্যাক্টিভ থাকে, কি বললাম, দ্রবণ প্রক্রিয়া, সলিউশন প্রক্রিয়া, তাহলে কি হবে, দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম বাইকার্বনেট সৃষ্টি হবে। সেই ক্যালসিয়াম বাইকার্বনেটটা কেমন, তরল হয়তো, সেই তরলটা অপসারিত হয়ে নিচের দিকে গড়িয়ে যাবে। কিন্তু তার মধ্যে থাকা যে ভারী আয়রন অক্সাইড, লাল রঙের যে আয়রন অক্সাইড কেমন হয়, লাল হয়। মঙ্গল গ্রহ কেন লাল, আয়রন অক্সাইডের প্রাচুর্য আছে। তাহলে অত্যধিক ঢালযুক্ত অঞ্চলে যখন বৃষ্টির জল পড়ে, কার্বনিক অ্যাসিড পড়লো, দ্রবণ প্রক্রিয়া হলো, সেই এবং এইখানের যে শিলাস্তরটা সেখানে কিন্তু আয়রন অক্সাইড অবশ্যই থাকতে হবে। সব কাস্ট অঞ্চলগুলো কি টেরারোসা দেখা যায়? দেখা যায় না। তাহলে যে সমস্ত কার্বনেট রকে আয়রন অক্সাইড থাকবে, সেইখানে দ্রবণ প্রক্রিয়ার ফলে যখন অপসারিত হয়ে যাবে দ্রবণটা, কীটা পড়ে থাকবে, লালটা পড়ে থাকবে, আয়রন অক্সাইডটা পড়ে থাকবে। ঠিক আছে, তখন সেটাকে বলবো আমরা টেরারোসা। থাকবে তো, হ্যাঁ হয়েছে টেরারোসা। 2 নম্বরে আছে গিয়ে লেপিস বা কারেন, তাই তো? বলো। বলো, কেভ ট্রেভারটিন কি? না, আর একদম উল্টো দিকে বলছো। কেভ ট্রেভারটিন আসছি। কেভ ট্রেভারটিন হচ্ছে গিয়ে চুনাপাথরের গুহায় যত রকমের তুমি সঞ্চয়জাত ভূমিরূপ দেখতে হবে, সেটাকে কেভ ট্রেভারটিন বলে, অথবা ওটাকে অনেকেও স্পেলিওথাম বলে। স্পেলিওথাম, এই টার্মগুলো পড়ে পরীক্ষাতে, কেভ ট্রেভারটিন অথবা স্পেলিওথেম, ওটা সঞ্চয়জাত ভূমিরূপ। হয়েছে, মানে সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপ, যে স্ট্যালাকটাইট পড়েছি, স্ট্যালাগমাইট পড়েছি, এগুলো তো ক্ষয়ের ফলে সৃষ্টি হচ্ছে। হয়েছে, তাহলে তারপরে আছে লেপিস বা কারেন। এই জিনিসটা কি, এটাও কিন্তু ঢালযুক্ত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়া যদি সক্রিয় থাকে, তখন কি হবে, তখন সরু সরু খাতের সৃষ্টি হবে।
সরি, ছোট ছোট খাতের সৃষ্টি হচ্ছে, এই খাতগুলো এগুলোকে বলা হয় কারেন্ট। ঠিক আছে, এই খাতগুলোকে বলছে কারেন্ট। তাহলে কারেন্ট কি জিনিস? কারেন্ট হচ্ছে গিয়ে ঢালযুক্ত অঞ্চলে জলের ক্রিয়ার ফলে যে সরু সরু খাতের সৃষ্টি হয় তাকে বলছে কারেন্ট। এইবারে কারেন্টের যে ভাগ আছে, এইখানে রানেলটা যেটা বললাম, রানেলটা আছে দেখো, এইখানে কারেন্টকে তিনটে ভাগে ভাগ করে। একটা হচ্ছে রিলেন কারেন্ট, তারপর আছে রিনেন একটা, ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রিট কারেন্ট। হ্যাঁ, রুট কারেন্ট থাকতে পারে, আসল হচ্ছে কি এই তিনটেই, ঠিক আছে, আলাদা থাকতে পারে, আমি দেখে বলে দেবো ফাইনাল তোমাকে এই থাকে। তার মানে দেখো রিলেন কারেন্ট কোনটা কোনটা? আমরা তো নদীতে রিল ক্ষয় পড়েছি না, রিল ক্ষয় পড়েছি, নালি ক্ষয় পড়েছি, তাহলে হচ্ছে গিয়ে রিলেন কারেন্ট হচ্ছে গিয়ে যখন খাতটা, এই খাতগুলো ছোট ছোট থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দ্বারা যে সরু সরু যে খাতটা হবে সেটাকে আমরা বলছি রিলেন। রিলেন লটা যেটা থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি রিলেন। এইবারে ধরো এই ছোটো ছোটো খাতগুলো একসাথে অ্যাটাচ হয়ে, নদীতে পড়েছি না রিল ক্ষয়, গালি ক্ষয়, নালি ক্ষয়, ঠিক আছে, এই রিলগুলো অ্যাটাচ হয়ে যখন একটা বড় খাত সৃষ্টি করবে, একটা বড় খাত সৃষ্টি করলো, এইটাকে বলছে রানেল। কি বলছে? কি বলছে? রানেল, এইটাকে বলছে রানেল। এইটাই পরীক্ষাতে এসেছিল যে রানেল কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তাহলে কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? চুনাপাথরযুক্ত অঞ্চলের একটা ল্যান্ডফর্ম রানেল, ঠিক আছে। যখন অনেকগুলো খাত, এই খাতগুলো যখন একসাথে অ্যাটাচ হয়ে গেল, ধরো অ্যাটাচ হয়ে গেল এখানে দ্রবণ প্রক্রিয়ার ফলে বড় হয়ে গেল, তখন সেটা হবে রানেল, এবং এই খাতটাকে বলা হবে রিনেন কারেন্ট। রানেল হলো, রানেলটাকে বলছি কি, পরীক্ষাতে এখানে শুধু ডেফিনেশনগুলো পড়বে। আরেকটা আছে কি ট্রিট কারেন্ট। ট্রিট কারেন্ট কোনটা? যখন সমগ্র অঞ্চলটা, এই সমগ্র অঞ্চলটা ক্ষয় পেয়ে গেল, সমগ্র অঞ্চলটা ক্ষয় পেয়ে একটা এরকম অবতল ভূমিরূপের সৃষ্টি করলো, তখন সেটা হচ্ছে ট্রিট কারেন্ট। বোঝা গেছে এই পর্যন্ত? এইখানে হ্যাঁ সমতলে একটা ক্ষেত্রের সৃষ্টি করবে, সেই সমতল ক্ষেত্রটাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়ার ফলে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানে দ্রবীভূত হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে, তার ফলে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে গিয়ে ট্রিট কারেন্ট। এখানে ওই অপশানটা লিখে রাখবে, রানেলটা, রানেল অবশ্যই লিখে রাখবে, রিলেনটা লিখবে, রিলেনটা লিখবে, আর ট্রিটটা লিখবে। হয়েছে? এ পর্যন্ত ক্লিয়ার তো? এবারে দেখো আছে, আমি বলে দিচ্ছি, শৃঙ্খল। শৃঙ্খল তো মোরলেস সবাই জানো। শৃঙ্খল কি হয়? চুনাপাথরযুক্ত অঞ্চলে কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়? দমন প্রক্রিয়ার দ্বারা। দমন প্রক্রিয়ার দ্বারা যে ছোটো ছোটো গর্তগুলো সৃষ্টি হয় তাকে শৃঙ্খল বলে, ঠিক আছে। শৃঙ্খলগুলো মিলিত হয়ে কি সৃষ্টি হয়? সোয়ালো হোল হচ্ছে। তাহলে পর্যায়ক্রমটা মনে রাখবে, শুধু প্রথমে থাকবে শৃঙ্খল, এটা তোমরা করেছো। শৃঙ্খল, এই যে নামগুলো দেওয়া হয়েছে, এই নামগুলো দেওয়া হয়েছে আয়তনের ভিত্তিতে, নামগুলো দেওয়া হয়েছে কত বড় তার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। শৃঙ্খলের থেকে যদি বড় হয় তাহলে কি সেটা কী হবে? সোয়ালো হোল। এটার থেকে যদি বড় হয় কি হবে? ঠিক, ডোলাইনের থেকে যদি বড় হয় উভালা। উল্টো পাল্টা বলছো কেন? উভালা যদি বড় হয় তখন পলজি হবে। এগুলো সব কিসের প্রক্রিয়ায় হচ্ছে?
দ্রবণ প্রক্রিয়া এবং ধস দুটো একসাথে কাজ করবে। দ্রবণ এবং ধস উভালা পরিণত হবে পলজিতে। এগুলো যেহেতু তোমরা পড়ে এসছো, কেউ টিউশন পড়াচ্ছ, সুতরাং এগুলো নিয়ে আর বলার কিছু নেই। এগুলো মোরলেস জানো যে আয়তনের দিক দিয়ে বড় হচ্ছে যখন, ছোট ছোট যে সমগ্র অঞ্চলে ছোট ছোট গর্ত থাকবে তখন সিঙ্কহোল বলছি, ঠিক আছে। আর সিঙ্কহোলটা যখন একবারে গুহার সাথে কানেক্ট থাকবে তখন তাকে আমরা কি বলি? হ্যাঁ, পনুল বলে, মনে রাখবে। বুঝলে না? বলে দিচ্ছি। এটা দেখো চুনাপাথরের ক্ষেত্র, এটা চুনাপাথরের গুহা, এটা অপ্রবেশ্য শিলা, ঠিক আছে। এইবারে কি বললাম? সিঙ্কহোল হচ্ছে ছোট আকৃতির গর্ত। কি বললাম? যে পুনর, তাই তো? পুনর জানো? তাহলে সেটাই তো বলছি, পুনর হচ্ছে গিয়ে সিঙ্কহোল থেকে যে গর্তটা সরাসরি গুহা অবধি যাবে, ফানেল আকৃতির যে গর্তটা থাকবে সেইটাকে বলছে পুনর। এই যে গর্তটা দেখছো একবারে হচ্ছে গিয়ে গুহা অবধি, সেটাকে বলছে পুনর, ঠিক আছে। তারপরে একটা টার্ম আছে এখানে, সেটা হচ্ছে তোমার কাস্ট বাতায়ন, জানো তো? কাস্ট বাতায়নটা কি? হ্যাঁ, বাতায়ন মানে কি? কাস্ট উইন্ডো বলা হয়, জানা নাই লিখলাম, হয়েছে? বা বাতায়ন, এটা কি হচ্ছে? ধরো কাস্ট অঞ্চলের ভেতর দিয়ে অন্তঃসলিল হিসেবে নদী যাচ্ছে, ঠিক আছে। কোনো কারণে এই ছাদটা এখানে যদি ধসে গেল, এখানে তো রিভার ফ্লো হচ্ছে, এই রিভারটা যখন এখান থেকে দেখা যাবে, যদি ওপর থেকে তুমি দেখো মনে হবে ভেতর দিয়ে নদী বয়ে যাচ্ছে, আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে যে কাস্ট বাতায়ন, কাস্ট উইন্ডো, জানালা দিয়ে যেমন বাইরেটা দেখা যায় সেরকম হচ্ছে কি এইটা, হয়েছে? কাস্ট বাতায়ন। এই ভূমিরূপগুলো পড়ার কিছু নেই। এবার সরাসরি চলে আসছে আমরা হচ্ছে কি সঞ্চয়জাত কিছু ভূমিরূপে, যেগুলো পড়ে এখানে, যে টার্মগুলো পড়ে সেগুলো দেখো, হয়ে গেছে এখানে। এইবারে ডোলাইনেরও ভাগ আছে, সেই হচ্ছে দ্রবণ ডোলাইন, ধসন ডোলাইন, ঠিক আছে। এগুলো 5টা ভাগ আছে, বই থেকে দেখে নেবে। হ্যাঁ, 5টা ভাগ আছে, ওটা পড়ে নেবে। বিভিন্ন টার্ম আছে, কোথায় কি বলে সেগুলো অবশ্যই পড়বে। এবার দেখো সঞ্চয়জাত ভূমিরূপ। হ্যাঁ, একটা কনসেপ্ট আছে অন্ধ ভ্যালি, ব্লাইন্ড ভ্যালি আছে, আর হচ্ছে ড্রাই ভ্যালি আছে। ওটা কী জিনিস? না, মানে পাওয়া যায় খড়ি মাটি যেটা বলে। আচ্ছা ধরো ভালো তো পাওয়া যায় না। এটা হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চল, এদিক থেকে নদী প্রবাহিত হচ্ছে, হয়েছে? তাহলে এদিক থেকে যখন নদী প্রবাহিত হচ্ছে, এইখান থেকে মানে যেখান থেকে তুমি ধরবে এই পর্যন্ত চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রবেশ করার আগে অবধি এটাকে কী ভ্যালি বলে? ব্লাইন্ড ভ্যালি বলে, অন্ধ উপত্যকা বলে। কেন অন্ধ উপত্যকা বলা হয় বলো? হ্যাঁ, নিচের দিকে ক্ষয়ের ফলে উপত্যকাকে দেখা যায় না আর কি, ওই জন্য এটাকে অন্ধ ভ্যালি বলা হয়। এরপরে যেই ও কাস্ট অঞ্চলে চলে আসলো, কাস্ট অঞ্চলে কি আছে? সোয়ালো হোল আছে, সিঙ্কহোল আছে, ডোলাইন আছে, তার মানে কি এগুলো একটা গর্ত তো, ঠিক আছে।
না 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 না, এটা হচ্ছে এটা জলটা দেখ ওটা মানে সিঙ্গল সামনে আছে কিন্তু দেখছে না, সরাসরি সিঙ্গলে প্রবেশ করছে, ওই জন্য ওটা বলা হচ্ছে অন্ধ। না, অন্ধ উপত্যকা হচ্ছে গিয়ে, হ্যাঁ অন্ধ উপত্যকা হচ্ছে গিয়ে তোমার, আমি কি বলছি, জল থাকবে অবশ্য, কি বলছি যে কাস্ট অঞ্চলে প্রবেশের আগের যে নদীর যে ফ্লোটা সেটা হচ্ছে অন্ধ উপত্যকা, অবশ্যই আগেরটা হবে। কেন হবে? শৃঙ্খলের আগে যখন প্রবেশ করবে সেটা অন্ধ উপত্যকা, এরপরে যখন প্রবেশ করে গেল তখন কি হবে? নদীর জলটা কি হবে? নিজের জল, তো তখন তো সেটা শুষ্ক উপত্যকা হয়ে গেল। এবার এই প্রসেসটা তো আর একদিনে হয় না, দীর্ঘদিন ধরে চলতে থাকে। শৃঙ্খল মানে কি গর্তর নিচ পর্যন্ত আছে? গর্ত নেই, গর্তটা গুহা অবধি যেতে হবে, তো তাহলে তো জলটা অন্তঃশৈলা হিসেবে নিচের দিকে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তার মানে মনে রাখবে অন্ধ উপত্যকা হচ্ছে গিয়ে শৃঙ্খলে প্রবেশ করার আগে এখানে ছোটো ছোটো শৃঙ্খল আছে, এখানে সোয়ালো হোল, এখানে শৃঙ্খল, এখানে শৃঙ্খল। ঠিক আছে, এইবার নদীটা যখনই প্রবেশ করে গেল তখনই এই যে ভ্যালিটা, এই ভ্যালিটা হচ্ছে গিয়ে শুষ্ক উপত্যকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখবে শুষ্ক উপত্যকা। তবে বর্ষাকালে মাঝে মধ্যে কিন্তু এখানে যেহেতু জলের পরিমাণটা বেশি থাকে, শুষ্ক উপত্যকাতে মাঝে মধ্যে জল দেখা যায় বর্ষাকালে। হয়েছে? তাহলে ব্লাইন্ড ভ্যালি আর হচ্ছে ড্রাই ভ্যালি মনে রাখবে। এটা ডেফিনেশনটা পরে এদিকেটা হচ্ছে গিয়ে শুষ্ক উপত্যকা বা ড্রাই ভ্যালি বলা হয়। হয়েছে? মুছে দিচ্ছে। হ্যাঁ, এবারে সঞ্চয়জাত ভূমিরূপ নিয়ে কিছু বলে দিই। এখানে যে টার্মগুলো, সেই টার্মগুলোই পড়ে। একটা হচ্ছে কি, চুনাপাথরযুক্ত অঞ্চলে সমস্ত ধরনের সঞ্চয় কার্যের প্রক্রিয়া বা যে সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপগুলো সৃষ্টি হয় তাদেরকে একসাথে বলা হয় কি? স্পেলিওথেম আর কেভ ট্রেভার্ট্রেন। তাহলে ভুলিও না, দুটোই একই জিনিস। কেউ স্পেলিওথেম বলে, কেউ কেভ ট্রেভার্টিন বলে। ঠিক আছে, কেভ মানে হচ্ছে গুহাতে। সঞ্চয় কাজ কীভাবে সৃষ্টি হয়? গুহাতে। চুনাপাথরের জলীয় দ্রবণের সাথে কি হয়? বাইকার্বনেট। যখন বাইকার্বনেট সৃষ্টি হয় তখন তো চুনাপাথর থাকে তো, মানে চুনটা গলিত অবস্থায় থাকে। এবার যখন উপর থেকে নিচের দিকে ঝুরে ঝুরে পড়তে থাকে তখন কি হয়? জল, হ্যাঁ হ্যাঁ, ফোঁটাগুলো যখন পড়তে থাকে, যদি শুকিয়ে যায়, জলটা যখন শুকিয়ে যায়, ওর মধ্যে তো জল থাকে, জলটা শুকিয়ে গেলে কি হবে? চুনাপাথরটা ঝুলে রয়ে যাবে। আর ছুচালো কেন হয়? এরকম দেখতে দেখতে ছুচালো কীরকম কেন হয়? এরকম শেপের কেন হয় উপর থেকে যখন ঝোলে? না, এটা অ্যাকচুয়ালি কি হয়, ও কেন পড়ছে? ও তো মাধ্যাকর্ষণ শক্তির টানে পড়ছে না, ডিউ টু তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এরকম হয়। ঠিক আছে, ধরো এখানে ও এইখানে আবার আসতে গড়ি 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 এখানটা যখন এরকম এসে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, তখন জলটা শুকিয়ে যাবে, আবার জমা হবে। এটা তো গ্র্যাভিটেশনাল মাধ্যাকর্ষণ টানে সৃষ্টি হবে। এই জন্য এরকম ছুচালো টাইপের দেখতে হয়। এবারে দেখো কি বললাম, যে চুনাপাথরযুক্ত অঞ্চলের সমস্ত ক্ষয়জাত ভূমিরূপটা প্রক্রিয়াটাকে বলা হয় স্পেলিওথেম অথবা কেভ ট্রেভার্ট্রেন। ঠিক আছে, এবার এই বিন্দু বিন্দু আকারে যখন পড়বে, বিন্দু বিন্দু আকারে পড়ে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় বা সঞ্চয়জাত ভূমিরূপগুলো সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলছি ড্রিপস্টোন। হ্যাঁ হ্যাঁ, ড্রিপস্টোনটা তোমাকে বলতে হবে, কিন্তু এখানে তোমাকে যদি বলে যে বিন্দু বিন্দু আকারে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় তাদেরকে কী বলে, তখন তোমাকে ড্রিপস্টোনেই বলতে হবে। ড্রিপ মানে কি? ড্রিপ মানে তো বিন্দু, ফোঁটা ফোঁটা বিন্দু। তাহলে প্রথমের টার্মটা হচ্ছে স্পেলিওথেম, বা কেভ ট্রেভার্ট্রেন। পরের টার্মটা হচ্ছে গিয়ে ড্রিপস্টোন। ড্রিপস্টোনের আন্ডারে কী কী পড়ে বলো তো? হ্যাঁ, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, তারপরে তোমার হচ্ছে পিলার, স্তম্ভ, এগুলো লিখে রাখতে পারো, লিখে রাখো এগুলো। ঠিক আছে, যে আন্ডারে কোনগুলো পড়বে। এরপরে হচ্ছে গিয়ে ফ্লোস্টোন। ফ্লোস্টোনের বাংলা কি? প্রবাহ প্রস্তর। ফ্লো মানে কি? সবসময় প্রবাহ হবে। প্রবাহ প্রস্তর হচ্ছে গিয়ে নদীর জলের অন্তঃসলিল হিসেবে যে নদীটা নিচে প্রবাহিত হচ্ছে, সেই নদীর যে সমস্ত ধরো চুনাপাথর দ্রবীভূত করে নিয়ে আসছে, ঠিক আছে, সেই দ্রবীভূত পদার্থগুলো যখন দুই পাশে সঞ্চিত হচ্ছে তখন সেটা হচ্ছে গিয়ে প্রবাহ প্রস্তর। এটা ফ্লো বলা হয়। ইংরেজিটা লিখে রাখবে, ফ্লো স্টোন। স্টোন মানে পাথর। তারপর আছে
ফ্লোস্টোন আছে, রাইমস্টোন আছে, পাতন প্রস্তর বলে না এটা। এগুলো কি হয়, এগুলো কোনো একটা অঞ্চলে দীর্ঘদিন ধরে জল সঞ্চিত হচ্ছে, ঠিক আছে, সেই জল সঞ্চিত হয়ে যখন উপচে পড়ে যেতে থাকে, উপচে পড়ে যাওয়ার ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলছে পাতন প্রস্তর বা রাইমস্টোন, ঠিক আছে। এগুলো গেল মেন ভাগ সঞ্চয়িত ভূমিরূপের। হয়েছে, তাহলে সঞ্চয়িত ভূমিরূপের আমরা পড়ব ড্রিপস্টোন সম্বন্ধে। ড্রিপস্টোনের প্রথমে আছে স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট কোনগুলো, কোথায় হয়, উপরে হয় না নিচে হয়? উপরে হয়, উপর থেকে যখন ঝুলে থাকে। হ্যাঁ, মাইট মানে মেঝে, মেঝে মনে রাখবে, স্ট্যালাগমাইটটা মেঝেতে হবে, ঠিক আছে, উপর থেকে বিন্দু। এটা কখন হবে, নিচে কখন তৈরি হবে? যখন জলের পরিমাণটা বেশি থাকবে। যদি জলের পরিমাণটা কম থাকে, ফোটা পড়ার আগে তো শুকিয়ে যাবে। যদি দ্রবীভূত জল এবং তোমার হচ্ছে গিয়ে দ্রবণের পরিমাণ বেশি থাকে তবেই কিন্তু স্ট্যালাগমাইট ফর্ম করবে এবং স্তম্ভ ফর্ম করবে। জলের পরিমাণ কম থাকলে কিন্তু হবে না, উপর থেকে আস্তে আস্তে ঝুলতে থাকবে, ঠিক আছে। তাহলে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট হচ্ছে গিয়ে তোমার গুহার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে টাইট, নিচে থাকলে সেটা হচ্ছে মাইট। হয়েছে, এরপরে আছে কি গ্লোবিউলাইট। গ্লোবিউলাইট কি, গোলাকার কোথায় থাকবে? চুনাপাথরের গুহাতে উপর দিয়ে গোলাকার গোলাকার হবে, রাউন্ড শেপ হবে। কীরকম হবে? এরকম গোল গোল হবে, এরকম গোল গোল হবে, ঠিক আছে। গোলাকার যে শেপগুলো হবে সেটাকে বলছে গ্লোবিউলাইট। আর একটা আছে কি বলতো, হেলিকটাইট। হেলিকটাইটটা কি বলো? উপর থেকে তির্যকভাবে ঝুলে থাকবে। কার সাথে? এরকমভাবে ধরো স্ট্যালাকটাইট আছে, এরকম ঝুলছে স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট সোজাভাবে ঝুলছে, ঝুলছে তো, এর সাথেই তির্যকভাবে যদি এরকম থাকে, তির্যকভাবে থাকবে, তখন সেটা হবে হেলিকটাইট। আবার এটাই যদি মেঝেতে থাকে, তির্যকভাবে সবসময় থাকবে, তখন সেটা হবে, নিচে যদি থাকে তির্যকভাবে মেন ইয়ের সাথে, তখন সেটা হবে হেলিকমাইট। তাহলে এখানে আমরা পেলাম কি কি পেলাম? স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, গ্লোবিউলাইট, হেলিকটাইট, হেলিকমাইট। ব্যাস এই কটা। ফুলের পাপড়ির মতো একটা আছে, হ্যাঁ। স্পেলিওথেম টোটালটাই, যতগুলো আছে টোটালটাই, সমস্ত কিছু সঞ্চয়িত ভূমিরূপকে একসাথে স্পেলিওথেম বলা হয়। হয়েছে, এইবারে দেখো কিছু কিছু আমি আছে টার্ম বলে দিচ্ছি। যে চুনাপাথরযুক্ত অঞ্চলকে বলা হয় হলোকাস্ট বা প্রকৃত কাস্ট বলা হয়। চুনাপাথরযুক্ত অঞ্চলকে হলোকাস্ট বলা হয়। আর এটা হচ্ছে কি তোমার অসম্পূর্ণভাবে গঠিত অঞ্চলকে বলা হয় মেডোকাস্ট। মেডোকাস্ট অসম্পূর্ণ, মানে কাস্ট অঞ্চল সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়নি। এবার ধরো কাস্ট ভূমিরূপগুলো আছে, যেমন সোয়ালো হোল, সিঙ্ক হোল, ঠিক আছে। যদি এই সমস্ত ভূমিরূপগুলো কাস্ট অঞ্চল ছাড়াও যদি অন্য কোনো অঞ্চলে দেখা যায়, তখন সেটাকে বলা হয় ছদ্ম কাস্ট। এই টার্মগুলো মনে রাখবে, এগুলো অনেক সময় দেয়। এই ছদ্ম কাস্টটা দেখা যায় গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে, কিন্তু ছদ্ম কাস্ট যেটা বলছে, ঠিক আছে। ছদ্ম কাস্ট হচ্ছে গিয়ে চুনাপাথরযুক্ত অঞ্চলে আমরা কি দেখতে পাই, তোমার হচ্ছে সোয়ালো হোল পাই, সিঙ্ক হোল পাই, ডোলাইন পাই। এই সমস্ত ভূমিরূপগুলা যখন চুনাপাথর ছাড়া অন্য কোনো অঞ্চলে গড়ে ওঠে, মানে ধরো গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে যদি গড়ে উঠতে থাকে ওয়েদারিংয়ের কারণে, ইরোশনের কারণে, তখন সেটা হয় ছদ্ম কাস্ট অঞ্চল। আর এটা হয় কি বলতো, হ্যাঁ, ইচ প্লেনটা আবহবিকার দ্বারা হবে। ইচ প্লেনটা ওইটা ওইভাবে করা যাবে না, ইচ প্লেনটা, ঠিক আছে। এখানে ইচ প্লেনের জায়গায় হামস হবে, তোমার হামস হবে এখানে। সমগ্র অঞ্চলটা যখন অবতল আকৃতি ক্ষয় হয়ে গেল, তখন কিছু টিলা দ্বারা গঠিত টিলা থাকবে। টিলা গঠিত পুরো অঞ্চলটাকে হামস বলা হয়। অবতল আকৃতির যেটা আমরা ইচ প্লেন বা চাচন্তল যে হামস বলে না, পুরো অঞ্চলটা যখন বসে যায়, ছোটো যে কঠিন, যেমন আমরা মোনাটনক পড়েছি, ইনসেলবাজ পড়েছি, হ্যাঁ, ওই রকম টাইপের, তখন সেটাকে সমস্ত অবতল আকৃতির ভূমিরূপটাকে বলা হয় হামস। কোনটা? অসম্পূর্ণ চুনাপাথরযুক্ত অঞ্চলকে বলছে মেডোকাস্ট। মেডো যেরকম স্পেলিং করে, ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও মেরো হতে পারে, বাংলাতে মেডো। মেডো বাংলাতে মেডো, বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে তোমার। আবার মেডো কোথায় আছে?
এবার আছে থার্মোক্রাস্ট। থার্মোক্রাস্ট কোথায় দেখা যেতে পারে? থার্মোক্রাস্টটা না, থার্মোক্রাস্টটা হচ্ছে গিয়ে পেরিগ্লেসিয়াল অঞ্চলে। পেরিগ্লেসিয়াল অঞ্চলে যদি চুনাপাথরের মতো ভূমিরূপ গঠিত হয় তখন সেটাকে থার্মোক্রাস্ট বলে আমরা। আর ফ্লুভিও কাস্ট কোনটা? নদী দ্বারা। তাহলে কতগুলো টার্ম আমরা পেলাম দেখো। থার্মোটা মনে রাখবে হচ্ছে কি পেরিগ্লেসিয়াল অঞ্চলে, পড়া নেই না, ওই জন্যই তো। হ্যাঁ, মেডো বা মেডো হচ্ছে গিয়ে অসম্পূর্ণভাবে গঠিত কাস্ট অঞ্চলকে মেডো কাস্ট বলা হয়। সিরিয়াস না হলে কিন্তু মুশকিল আছে। এগুলো হয়েছে সব। আর একটা আছে নিভাল কাস্ট। নিভাল কাস্টটা হচ্ছে কি তোমার শীতল জলবায়ু অঞ্চলে যেখানে প্রতিনিয়ত তুষার জমে ও জল গলে কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে নিভাল কাস্ট বলা হয়। গ্রানাইটই দেখা যাবে ছদ্ম কাস্ট। হ্যাঁ, নিভাল কাস্ট। হ্যাঁ, নিভাল কাস্ট। নিভাল কাস্টটা হচ্ছে গিয়ে শীতল জলবায়ু অঞ্চলে যেখানে প্রতিনিয়ত তুষার জমে ও গলে, যেখানে ওই তোমার কাস্ট অঞ্চল সেখানে দেখা যায়। এবার এখানে কিছু আছে যেমন কোন কাস্ট আছে, টাওয়ার কাস্ট আছে, টুম কাস্ট আছে, ঠিক আছে? এগুলো উচ্চতা অনুযায়ী ভাগ করা হয়। কোন কাস্ট হচ্ছে কি যখন কোনটা আগের দিন পরীক্ষাতে দিয়েছিলাম কোন কাস্ট। কোন কাস্ট কোনটা? যখন শৈলশিটের মতো থাকবে তখন সেটা হবে কোন কাস্ট, ঠিক আছে? রিজগুলো যখন হচ্ছে কি তোমার উচ্চতা অনেক বেশি হবে ভূমিরূপের তখন সেটা হবে টাওয়ার কাস্ট। হয়েছে? পেপিনো পাহাড় এক ধরনের ওই হামস জাতীয় ভূমিরূপের একটা নাম। আমি কি বললাম? যেমন ইনসেলবার্ডসকে আমরা বনহাট বলতে পারি তো, মোনাডোনাকে অন্য জায়গায় দেখা গেলে সেটা ইনসেলবার্জ বলছি। সেরকম হামস জাতীয় ভূমিরূপটাই হচ্ছে পেপিনো পাহাড়, ঠিক আছে? হ্যাঁ, রাবণভাটা আছে ছত্তিশগড়ে, ঠিক সত্যি রাবণভাটা। এক্সাম্পলগুলো ভালো করে পড়বে, এগুলো নোটসে সব থাকবে। এগুলোই কোশ্চেন। কিন্তু আমি তো বললাম রানেলটা তোমরা প্রথম শুনলে। তাহলে এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় আছে যেগুলো ওই রকম করার চেষ্টা করবে ওরা। না, এক্সেপশন নয়, এগুলো আমরা ঠিকঠাক পড়ি না বলে হয়। রানেলটা কেন হবে না? যখন আমরা রিলেন কানেল পড়বো ওইখানে তো রানেল লিখে আছে বড় বড় করে। তাহলে কার ভুল? আমাদেরই তো ভুল। হাম্মক বলো, হাম্মক কোথায় কার ফলে সৃষ্টি হয়? কি ধরনের ভূমিরূপ? হ্যাঁ, হাম্মক। হ্যাঁ, আগের দিন বলেছিল তো মৌলিন। বলো মৌলিন না, হিমবাহ এবং গ্লাসিও ফ্লুভিয়াল ইফেক্টের বলে সৃষ্টি হয় মৌলিন, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এরকম টার্ম আছে যেগুলো কিন্তু সেটে আসে। সেটে যারা কোশ্চেন করে না সত্যি ওরা আমি সেটের কথা বলছি, সেটে যারা কোশ্চেন করে। হ্যাঁ, ক্ষয় যেত। তো সেটের যারা কোশ্চেন করেন না ওনারা কিন্তু খাটেন কোশ্চেনটার পিছনে। তোমাকে মেরে দেবে ওইখানে, সাবজেক্ট তুমি পড়ে যাবে গাদা, কিন্তু দেখবে তোমার কোনো একটা লাইন মিস হয়ে গেছে, ওইখানটা থেকে কোশ্চেন চলে এসছে। বুঝতে পারছো? তো সেই লাইনগুলো কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, তাহলে এইগুলো গেল কিছু অপরিচিত টার্ম আমরা জানলাম কাস্ট অঞ্চলের সম্বন্ধে। কাস্ট অঞ্চলটা তাহলে মোটামুটি ঠিক আছে। এবার বাকিটা তোমরা শোনো, এখানে বিভিন্ন নাম আছে যেমন সেই ওগুলো পড়ে নেবে। গ্রাইক্স কি, ক্লেন্টস কি, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? আর বললাম ডিস্ট্রিবিউশনটা পড়বে, ভারতের কোথায় দেখা যাচ্ছে আর হচ্ছে কি তোমার ওয়ার্ল্ডের কোথায় দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে মোটামুটি হয়ে যাবে। আর এই সঞ্চয়িত যে সমস্ত ভূমিরূপ সেগুলো, তাহলে কাস্ট অঞ্চল শেষ হবে, ঠিক আছে? ওটা স্টপ কর, একটা পরেরটাতে যাবো, স্টপ কর।